আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। দুদকের করা অর্থ পাচার মামলা হাইকোর্টে বাতিল। ৩১ দফা বাস্তবায়নে হবে হত্যা নির্যাতনের প্রতিশোধের উপায় বললেন তারেক। নির্বাচন নিয়ে টালবাহানার অভিযোগ বিএনপি নেতাদের। খুনি হাসিনার বিচারের আগে নির্বাচন চায় না এনসিপি। আওয়ামী লীগ আমলে গুম খুনে জড়িতদের কঠোর শাস্তির দাবি। পেহেলগামে হামলার ঘটনায় জম্মু কাশ্মীরে কমপ্লিট শাটডাউন। সন্ত্রাসীদের কঠোর পরিণতির হুঁশিয়ারি দিল্লির। নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসের বার্তা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। মোহনা সংবাদে শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছে রাশিদা সুলতানা রিঙ্কু। বিস্তারিত। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো দক্ষিণ এশিয়া অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে বলে মনে করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, শরণার্থী হিসেবে দীর্ঘ অবস্থান রোহিঙ্গাদের মধ্যে হতাশা বাড়াচ্ছে। তারা নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে এক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রত্যাবাসন এগিয়ে নিতে মিয়ানমারের ওপর চাপ দিতে কাতারের প্রতি আহ্বান জানান তিনি। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নী। কাতারের দোহায় চলছে আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫। এতে অংশ নিতে ৪ দিনের সফরে দেশটিতে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সামিটের দ্বিতীয় দিনে বাধ্যতামূলক বাস্তুচ্যুত জনগণের সামাজিক চ্যালেঞ্জ ও রোহিঙ্গা ইস্যু শীর্ষক গোলটেবিল বৈঠকে অংশ নেন তিনি। বক্তব্যে প্রফেসর ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট শুধু মানবিক সমস্যা নয়, এটি বহুমাত্রিক চ্যালেঞ্জ। এই জনগোষ্ঠীর জন্য আন্তর্জাতিক সম্প্রদায় মানবিক সহায়তা তহবিল কমিয়েছে। এতে সংকট আরও জটিল হচ্ছে। প্রত্যাবাসনের ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে চাপ বাড়াতে কাতারের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে আর্থনা সামিট ও প্রধান উপদেষ্টা সফর নিয়ে এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, রোহিঙ্গা ইস্যুতে সেপ্টেম্বরে জাতিসংঘের উচ্চ পর্যায়ের সম্মেলনে ১৭০টি দেশ অংশ নেবে। ওআইসির হয়ে রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার কথাও জানিয়েছে গাম্বিয়া। রোহিঙ্গাদের উপরে আলাদা একটা ডিসকাশন করবে, এটা একটা কনফারেন্স হবে রোহিঙ্গাদের উপরে, এবং ওয়ার্ল্ডের আমরা আশা করছি ১৭০টার মতো দেশ এইখানে পার্টিসিপেট করবে আমাদের। এবং আজকেও এইটারই ধারাবাহিকতায় আজকে এখানে একটা বড় সম্মেলন হলো। এটা একটা ক্লোজ ডোর সম্মেলন। সেখানে প্রফেসর ইউনূস আবার তুলে ধরেছেন যে কি ধরনের এই রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে, আমাদের কি কি করণীয়। এবং এই পুরোটা এই আর্থনা সামিটের ওয়ান অফ দ্য মেজর জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা। শুধু আলোচনা কিংবা আনুষ্ঠানিকতা নয়, রোহিঙ্গা প্রত্যাবাসনে সত্যিকারভাবে বিশ্ব সম্প্রদায়ের কাজ করা উচিত বলে মনে করেন শফিকুল আলম। রোহিঙ্গা ক্রাইসিসটা গ্লোবাল যে ডিসকাশনের ম্যাপের থেকে আসলে দূরে চলে গিয়েছিল, মানুষের মেমোরিতেই ছিল না। বিশ্বব্যাপী এটা নিয়ে যাতে তুলে ধরা হয় যে এইটা যে এতগুলো লোক সাফার করছে, এটা গ্লোবাল পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে, এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। সুরাইয়া মুন্নী, মোহনা সংবাদ, ঢাকা। প্রফেসর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা দুদকের অর্থ পাচার মামলা বাতিল করেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলন ঘিরে করা মামলায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া আসামিদের গ্রেফতারে ডিএমপির জারি করা আদেশের কার্যকারিতা 3 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। কাজী পাপ্পুর প্রতিবেদন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ গ্রামীণ টেলিকমের শীর্ষ 8 কর্মকর্তার বিরুদ্ধে 25 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে মামলা করে দুদক। বলা হয়, অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ। এরপর অভিযোগ গঠনের বৈধতা ও মামলার কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন অধ্যাপক ইউনূস সহ 7 জন। আবেদনের ওপর গত বছরের 11 জুলাই শুনানি শেষ হয়। পরে গত 24 জুলাই হাইকোর্ট বেঞ্চ আবেদন খারিজ করে আদেশ দেন। এরপর আপিল বিভাগে আবেদন করেন ডক্টর ইউনূস।
5 আগস্ট পট পরিবর্তনের পর 11 আগস্ট আদালত থেকে মামলাটি প্রত্যাহার করে নেয় দুদক। একে বেআইনি বিবেচনায় আপিল বিভাগে মামলাটি চালিয়ে যাওয়ার আবেদন করেন প্রফেসর মোহাম্মদ ইউনুস সহ আবেদনকারীরা। মোহাম্মদ ইউনুস সাহেব বললেন, আমি ক্ষমতায় আছি, আমি কোনো সরকারের অনুগ্রহ চাই না। এই মামলায় যদি আমি অপরাধী সাব্যস্ত হই তাহলে আমি অপরাধ মাথা পেতে নেব। প্রিপোস্টারাস এবং অ্যাবিউজ অফ প্রসেস অফ দ্য কোর্ট এই কারণ বিবেচনা করে মামলাটিকে আপিল অ্যালাউড করে এই মামলাটিকে কোয়াশমেন্ট অ্যালাউ করলো। বুধবার ডক্টর ইউনুস সহ অন্যদের আবেদনের প্রেক্ষিতে মামলাটি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। নোবেল পুরস্কার পাওয়া লোক, যেটা শতবর্ষে বাংলাদেশে একটাই এসছে, সেইটা তার মতো মানুষকে এইভাবে অপদস্থ করা আমার মনে হয় যে ঠিক ছিল না। এদিকে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় করা মামলায় আসামিদের গ্রেফতারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমতি লাগবে না। এ নিয়ে ডিএমপি জারি করা আদেশের কার্যকারিতা 3 মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ফৌজদারি অপরাধে অভিযুক্ত ব্যক্তিরা আইনের আশ্রয় আসবেন, এটাই হচ্ছে আইনের শাশ্বত নিয়ম। তাদেরকে এক ধরনের বিশেষ সুবিধা প্রদান করা হয়েছে প্রচলিত ফৌজদারি ব্যবস্থা এবং ফৌজদারি আইনের বাইরে গিয়ে। ওদিকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি করেছেন অন্য একটি বেঞ্চ। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। দেশ গঠন ও 31 দফার পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, জুলুম নয়, 31 দফা বাস্তবায়ন করে প্রতিশোধ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। রংপুর বিভাগের এক সাংগঠনিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপির রাজনীতির উদ্দেশ্য দেশ ও দেশের মানুষ। দলের 31 দফা দেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছানো সহ দেশের স্বার্থে বিএনপি কি করতে চায় তা যদি মানুষের কাছে পৌঁছানোর তাগিদ দেন তারেক রহমান। তিনি আরও বলেন, বিগত সরকার যা করেছে তা বিএনপি করতে চায় না। জুলুম করে বিএনপি প্রতিশোধ নিতে চায় না। জনগণের মধ্যে বিশ্বাস তৈরি হয়েছে, দেশের জন্য বিএনপি কিছু করতে পারবে। প্রতিটি নেতাকর্মীকে জনগণের আস্থা ধরে রাখার ব্যবস্থা করতে হবে। নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আওয়ামী লীগের সন্ত্রাসীরা সমাজের বিভিন্ন স্থানে ঘাপটি মেরে বসে রয়েছে বলে অভিযোগ করেন তিনি। আর ঐক্যমত কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতৈক্যের বিষয়টি জাতির সামনে তুলে ধরার আহ্বান জানালেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীতে আজ আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। মানিকগঞ্জের গড়পাড়ায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের আগুনে ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরুজা খানম, স্বেচ্ছাসেবক দলের সম্পাদক মীর শরাফত আলী সফু সহ অনেকে উপস্থিত ছিলেন। রিজভী বলেন, আওয়ামী লীগকে চিহ্নিত করে আইনের আওতায় আনা বর্তমান সরকারের দায়িত্ব। এটি পালনে ব্যর্থ হলে জনগণের চোখে ব্যর্থ সরকারে পরিণত হবে। যারা টাকা পাচার করেছে, ব্যাংক হরিলুট করেছে, তারা আজকে এই জনসমুদ্রের মধ্যে কোথায় লুকিয়ে আছে, এইটা অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি খুঁজে বের করতে না পারে তাহলে তো এই সরকারকে মানুষ ব্যর্থ সরকার বলবে। এই সরকার অনেক কথা বলছেন, নির্বাচন নিয়ে কি টালবাহানা করছেন, নানা কিছু বিষয় আমরা দেখছি। এই সরকার তো গণতন্ত্র সংগ্রামের ফসল। ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর মতৈক্যের বিষয়গুলো জাতিকে কেন জানানো হচ্ছে না, এমন প্রশ্ন তুলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ প্রশ্ন তুলেন। যে বিষয়গুলো ঐক্যমত হয়েছে এগুলোর একসাথে এনে বলা উচিত, এই সমস্ত বিষয়ে তারা ঐক্যমত পোষণ করে। অথচ কিছু কিছু মহল ঘুরে বলে বেড়াচ্ছে, একটা প্রপাগান্ডা শুরু করেছে, ওনারা সংস্কার চায় না, ইনারা সংস্কার চায় না। এটা তো জল ঘোলা করা ছাড়া আর কোনো উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। বিএনপি সংস্কার চায় না এমন প্রচারণা চালিয়ে জল ঘোলা করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ করেন এই বিএনপি নেতা। ডিসেম্বর পর্যন্ত যাওয়ার দরকার নেই, এই ঐক্যমত্যটা 1 মাসের মধ্যে সম্ভব, এটা জাতির সামনে তুলে ধরে, তারপর তার কোনো কাজ নাই। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
খুনি হাসিনার বিচারের আগে কোনো নির্বাচন নয় বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। উত্তরায় আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদের নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে তিনি এ দাবি জানান। সার্জিস বলেন, যারা এত বড় গণহত্যা চালিয়েছে তাদের নির্বাচন করার কোনো অধিকার নেই। তারা আগামী নির্বাচনে অংশ নেয়ার স্পর্ধা দেখালে গণ অভ্যুত্থানে অংশ নেয়ারা দাঁড়াবে। আর আগামী নির্বাচনের আগে খুনি হাসিনার বিচার দেখতে চাই। এই বাংলাদেশের আগামী নির্বাচনের পূর্বে আমরা খুনি হাসিনার বিচারের রায় দেখতে চাই। খুনি হাসিনা এই হত্যাকাণ্ডের যে হুকুম দিয়েছিল, এটার বিন্দু মাত্র প্রমাণের কি অভাব রয়েছে? খুনি হাসিনা এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা, তার বিচার হতে এত বিলম্ব আমরা কখনো গ্রহণ করব না। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সহ সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ দাবিতে সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা বিগত আওয়ামী ফ্যাসিবাদী আমলে বিডিআর, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং ২৪-এর গণ অভ্যুত্থানের গণহত্যা সহ সকল গুম খুনের বিচার দ্রুত শেষ করার আহ্বান জানান। আওয়ামী লীগকে যারা প্রশ্রয় দিচ্ছে তাদের সাবধান হয়ে যাওয়ার পাশাপাশি কুয়েট উপাচার্যকে দ্রুত অপসারণের দাবিও তোলেন বক্তারা। এই খুনি হাসিনাকে বাংলাদেশে আর যেন ফিরতে না পারে এবং তার দোসররা এই দেশে যেন আর আওয়ামী লীগের নামে কোন ধরনের রাজনীতি করতে না পারে, সেটির প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ এবং প্রতিবাদ। আওয়ামী লীগ নিষিদ্ধকরণের আগ পর্যন্ত আমরা এই মাঠ ছেড়ে যাব না, এটাই এনসিপির প্রতিজ্ঞা এবং আমরা চাই যে এই লড়াইয়ে আপনারা আমাদের সাথে থাকবেন। একজন ভিসির কি এমন ক্ষমতা রয়েছে যেখানে ৩০টি শিক্ষার্থীর জীবন আজকের বিপন্ন হওয়ার মুখে, কিন্তু তারা সেটিকে গুরুত্ব না দিয়ে আমরা দেখছি এই ভিসিকে টিকিয়ে রাখার একটি খবর এবং এই ভিসিকে টিকিয়ে রাখার একটি চেষ্টা তারা করে যাচ্ছেন। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো বিকেল থেকে খুলে দেওয়া সহ কুয়েটের ৩৭ শিক্ষার্থীর সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছেন। দুপুরে সিন্ডিকেটের ১০২তম জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও অনশন কর্মসূচি প্রত্যাহার করেনি শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি শোনার পাশাপাশি তাদের অনশন ভঙ্গ করে আইনের ওপর আস্থা রাখার অনুরোধ করেন উপদেষ্টা। তবে উপাচার্যকে অপসারণের দাবিতে অনড় শিক্ষার্থীরা। এদিকে বিকেলের মধ্যে সরকারি হস্তক্ষেপে কুয়েটের উপাচার্যকে পদত্যাগ দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতারা। কুয়েট শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে গতকাল সন্ধ্যায় রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশন থেকে দুপুরে এমন দাবি জানান তারা। নবায়নযোগ্য জ্বালানি নিয়ে রাজধানীতে শুরু হলো রিনিউয়েবল এনার্জি ফেস্ট। বুয়েট ক্যাম্পাসে দুদিনব্যাপী চলবে এই উৎসব। প্রথম দিনে প্রযুক্তি মেলায় কর্পোরেট খাতের প্রতিষ্ঠিত নবায়নযোগ্য জ্বালানি পণ্য ও সেবা তুলে ধরার পাশাপাশি কর্মশালার মাধ্যমে উদ্ভাবনী ধারণা তুলে ধরেন তরুণরা। নবায়নযোগ্য জ্বালানির সামাজিক পরিবেশগত প্রস্তাব ও বিনিয়োগ নিয়ে আলোচনা হয় এই উৎসবে। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। জীবাশ্ম জ্বালানির দূষণ থেকে মুক্তি এবং নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগিয়ে সবুজ বাংলাদেশ বিনির্মাণের উদ্দেশ্যে আয়োজিত হয় রিনিউয়েবল এনার্জি ফেস্ট। বুয়েট ক্যাম্পাসে দুদিনব্যাপী এ ফেস্টের উদ্বোধন করা হয়। উৎসবে সরকারি বেসরকারি সংস্থা, বিশেষজ্ঞ ও তরুণ প্রতিনিধিরা অংশ নেন। অংশগ্রহণকারীরা জানান, টেকসই পরিচ্ছন্ন ভবিষ্যতের জন্য নবায়নযোগ্য জ্বালানি প্রসারের বিকল্প নেই। নবায়নযোগ্য শক্তি ছাড়া বাংলাদেশ আসলে এগোতে পারবে না, কারণ একটা না একটা সময় বিদ্যুৎ আমাদের ফুরোবে এবং আমাদের সেই মূলধনটা নেই যে আমরা সেই অবস্থাটা থেকে উত্তীর্ণ করতে পারবো। মূল উদ্দেশ্য ছিল যে আমাদের তরুণ প্রজন্ম যারা, তাদেরকে এই নবায়নযোগ্য শক্তি নিয়ে আরও একটু বেশি অবগত করা এবং সচেতন করা। ইলেকট্রিসিটি বিল দিন দিন বাড়তেছে বা ফুয়েল বা গ্যাসের যে কনজাম্পশনটা বাড়তেছে, কস্টিংটা বাড়তেছে। বাংলাদেশে কিন্তু একটা হিউজ অপরচুনিটি আছে রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করার। যারা ইন্ডাস্ট্রিয়াল বা যারা এটার সাথে জড়িত তাদেরকে আমরা এই ব্যাপারটাতে সচেতন করার জন্য চেষ্টা করছি। দেশের উদ্ভাবকরা নবায়নযোগ্য জ্বালানি নিয়ে আইডিয়া উপস্থাপনের পাশাপাশি সবুজ ও ন্যায্য ভবিষ্যতের অঙ্গীকার ব্যক্ত করেন। আর এই উৎসবের মাধ্যমে জ্বালানি খাতে ইতিবাচক পরিবর্তনের আশা জানান অংশ নেওয়া উদ্যোক্তারা। একটা দেশীয় প্রোডাক্ট হলো এবং এটা
এটা হচ্ছে আপনি আরও ভালোভাবে ইউজ করতে পারলেন, একটা গ্রিনার এনার্জি, সাস্টেইনেবল এনার্জি, রিনিউয়েবল এনার্জির সাথে আপনি হচ্ছে আরও এনভায়রনমেন্টকে হেল্প করতে পারলেন। আমাদের এখন যে কাজ লক্ষ্য সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কিভাবে সহজলভ্য করা যায় এনার্জিকে। আমাদের 2030 সালের মধ্যে টার্গেট হচ্ছে 300 মেগাওয়াট রুফটপ সোলার বাংলাদেশে স্থাপন করার জন্য। দুদিনের এই উৎসবে 6টি পলিসি ডায়ালগ সেশন অনুষ্ঠিত হবে। প্রথম দিনে নবায়নযোগ্য জ্বালানির সামাজিক ও পরিবেশগত প্রভাব এবং প্রযুক্তির ভূমিকা তুলে ধরেন জ্বালানি বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। পেহেলগামে হামলার ঘটনায় কাশ্মীর জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বন্ধ করে দেওয়া হয়েছে সকল ব্যবসা ও শিক্ষা প্রতিষ্ঠান। বিদেশি সহ দেশি পর্যটকরাও তাড়াহুড়ো করে ছাড়ছেন কাশ্মীর। এদিকে হামলায় জড়িতদের খুঁজতে বড় ধরনের অভিযান চালাচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। ইতোমধ্যে এই ঘটনায় জড়িত 3 হামলাকারীর স্কেচ প্রকাশ করা হয়েছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। জম্মু কাশ্মীরের পহেলগামে হামলাকারীদের ধরতে মরিয়া হয়ে উঠেছে ভারতীয় নিরাপত্তা বাহিনী। নিরাপত্তা বাহিনী বলছে হামলায় জড়িত ছিল 7 সন্ত্রাসী, এদের মধ্যে 4 থেকে 5 জন পাকিস্তানি। নিরাপত্তা বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। প্রতিবেদনে বলা হয়, হামলাকারীরা যে ভাষায় কথা বলেছে সেটি পাকিস্তানের একটি নির্দিষ্ট এলাকার উর্দু ভাষা। তবে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। হামলার জেরে জম্মু কাশ্মীরে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয়েছে, ফলে সেখানে অনেক পর্যটক আটকা পড়েছেন। সন্ত্রাসী হামলার প্রতিবাদে পহেলগামের হোটেল মালিকরা বিক্ষোভ মিছিল বের করেন। ভারত সরকারের পক্ষে স্লোগান দিয়ে আটকা পড়া পর্যটকদের 15 দিনের জন্য সব রকম সহায়তারও ঘোষণা দেন তারা। হামলায় জড়িতদের কঠোর পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। পাশাপাশি যারা পেছন থেকে কলকাঠি নেড়েছে তারাও শীঘ্রই কঠোর জবাব পাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে হামলার নিন্দা ও নিহতদের প্রতি শোক জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। বার্তায় তিনি সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। প্রতিযোগিতা ছাড়া বাজার সিন্ডিকেট ভাঙা সম্ভব নয় মন্তব্য করে দুর্বৃত্তায়ন বন্ধে দেশীয় পণ্যের সমন্বয়ে টিসিবি পণ্যে ভর্তুকি কমানোর ইচ্ছা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আর্মি গলফ ক্লাবে টিসিবির বাণিজ্য কর্মসূচিতে তিনি একথা বলেন। সামাজিক সমতা নিশ্চিতে টিসিবির কার্যক্রমের যৌক্তিক পর্যায় নিশ্চিতে নানা উদ্যোগ নেয়ার কথাও বলেন তিনি। মনিরুল ইসলামের রিপোর্ট। 7-8 তলার বাড়ির মালিকরা পেয়েছেন টিসিবি পণ্য, অথচ অসহায় মানুষের ভাগ্যে জোটেনি ন্যায্য প্রাপ্য। টিসিবিতে এমন পরিস্থিতি ছিল 1 বছর আগেও। আষ্টে পৃষ্ঠে গেঁথে থাকা সেই দুর্বৃত্তায়ন নির্মূলে ইতোমধ্যেই নানান পরিকল্পনা নিয়েছে সরকার। 7 তলা 8 তলা 10 তলা বাড়ির মালিককেও আমরা কার্ড দেখতে পেয়েছি। তারই অংশ হিসেবে টিসিবিকে বাণিজ্যিকীকরণের সুযোগ দিয়েছে সরকার। প্রকল্পের সুফল তুলে ধরেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। টিসিবির জন্য বাৎসরিক বরাদ্দ 12 থেকে 14,000 কোটি টাকা। এর মধ্যে সরকারের ভর্তুকি 5 থেকে 6,000 কোটি। সরকার 12 থেকে 14,000 কোটি টাকা এখানে খরচ করে, 4 থেকে 6,000 কোটি টাকার ভর্তুকি দিয়ে থাকে। আমরা যদি প্রতিযোগিতা সৃষ্টি করতে চাই তাহলে অধিক অংশগ্রহণ ব্যতীত প্রতিযোগিতা করা যাবে না। সিন্ডিকেটের আলোচনা আসছে। বাণিজ্য উপদেষ্টা বলেন, সঠিক ভুক্তভোগী চিহ্নিতের পাশাপাশি বরাদ্দকৃত অর্থের সুষম ব্যবহার নিশ্চিতে কাজ করছে সরকার। যারা বেনিফিশিয়ারি প্রান্তিক শ্রেণী তাদেরকে সঠিকভাবে খুঁজে পেতে হবে এবং ইনশাল্লাহ আমরা এটা পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত কর্মসমষ্টি আমরা নিয়ে একসাথে কাজ করছি, আশা করছি যে জুন মাস নাগাদ, যেটা টিসিবি চেয়ারম্যান সাহেব বলেছেন, আমরা সেখানে একটা স্বস্তিদায়ক অবস্থায় নিয়ে আসতে পারবো। মধ্যবর্তী শিল্প আর ফিনিশ পণ্যের মধ্যে রয়েছে শুল্ক করের বিশাল ফারাক। আর টিসিবি ফিনিশ পণ্য আমদানি করলে তারও দাম বেড়ে যায়, ফলে ভর্তুকিও গুনতে হয় অনেক। তাই দেশীয় পণ্যকে টিসিবির সঙ্গে সমন্বয় করার কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। মধ্যবর্তী শিল্প পণ্য এবং ফিনিশ প্রোডাক্ট যেটাকে আমরা বলি, এটার ভিতরে একটা শুল্ক করের পার্থক্য রয়েছে। সো টিসিবি যদি ডাইরেক্টলি ফিনিশ প্রোডাক্ট ইম্পোর্ট করে তাহলে সেই পণ্য মূল্য ব্যাপক বৃদ্ধি পাবে এবং সেক্ষেত্রে ভর্তুকির পরিমাণ অনেক বেড়ে যাবে। সো আমাদেরকে শিল্পকে ব্যবহার করতেই হবে। জটিলতা এড়াতে প্রকল্পটিতে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগকে সংযুক্ত করা হয়েছে বলেও জানান শেখ বশিরউদ্দিন। শুধু টিসিবি একা কাজ করছে তা না, সাথে ট্যারিফ কমিশন কাজ করছে, রাজস্ব বোর্ড কাজ করছে, অর্থ মন্ত্রণালয় কাজ করছে,
এমনকি খাদ্য মন্ত্রণালয় কাজ করছে। উই আর ওয়ার্কিং অ্যাজ এ গভর্নমেন্ট। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্ভুক্তিমূলক ও পরিবেশ বান্ধব অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে বাংলাদেশের অগ্রযাত্রার প্রশংসা করেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারা কুক। ইউনিলিভারের মতো স্থানীয় প্রতিশ্রুতি পালন করা ব্রিটিশ কোম্পানিগুলো এই উন্নয়নে গুরুত্বপূর্ণ অংশীদার বলে মত দেন তিনি। যুক্তরাজ্য ভিত্তিক ভোগ্যপণ্য প্রস্তুত ও বিপণনকারী বহুজাতিক প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশের ঢাকা অফিস পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি। এতে জলবায়ুর সহনশীলতা, প্লাস্টিক হ্রাস, ডিজিটাল অন্তর্ভুক্তি এবং কমিউনিটির ক্ষমতায়ন সহ নানা ক্ষেত্রে ইউনিলিভারের কার্যক্রমের প্রশংসা করেন তিনি। প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় রোহিঙ্গা প্রত্যাবাসনে কাতারের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা। দুদকের করা অর্থ পাচার মামলা হাইকোর্টে বাতিল। 31 দফা বাস্তবায়নে হবে হত্যা নির্যাতনের প্রতিশোধের উপায় বললেন তারেক। নির্বাচন নিয়ে টালবাহানার অভিযোগ বিএনপি নেতাদের। খুনি হাসিনার বিচারের আগে নির্বাচন চায় না এনসিপি। আওয়ামী লীগ আমলে গুম খুনে জড়িতদের কঠোর শাস্তির দাবি। এবং পেহেলগামে হামলার ঘটনায় জম্মু কাশ্মীরে কমপ্লিট শাটডাউন, সন্ত্রাসীদের কঠোর পরিণতির হুঁশিয়ারি দিল্লির। নরেন্দ্র মোদীকে ডক্টর ইউনূসের বার্তা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।